Hello and welcome to my YouTube channel Literary ALCOVE. In today's video, I will discuss about postcolonialism. CBCS সিস্টেমে postcolonial literature এবং postcolonial theory এই দুটোই কিন্তু প্রত্যেকটা কলেজ সিলেবাসেরই অংশ। তো আজকের এই ভিডিওতে আমি postcolonial থিওরির মেইন পয়েন্টস এবং মেইন রাইটার্স নিয়ে আলোচনা করব। সাথে সাথে postcolonial লিটারেচার কাকে বলে, postcolonial লিটারেচারের কি কি ক্যারেক্টারিস্টিক্স, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিফোর আন্ডারস্ট্যান্ডিং postcolonialism, let us understand what is colonialism. The root of colonialism is obviously imperialism বা সাম্রাজ্যবাদ। কলোনিয়ালিজমের কারণই হচ্ছে সাম্রাজ্যবাদ। যখন একটা দেশ অন্য দেশকে শাসন করে সেটাকেই আমরা বলি কলোনিয়ালিজম। যেমন ইংল্যান্ড ইন্ডিয়াকে শাসন করছিল, প্রায় 300 বছর ধরে ইন্ডিয়া ইংল্যান্ডের অধীনে ছিল। তো এই সময়টাকে আমরা বলবো কলোনিয়াল পিরিয়ড। এই শাসন করাটাই হচ্ছে কলোনিয়ালিজম। একটা দেশ অন্য দেশকে যখন পরাধীন করে রাখছে সেটাই হচ্ছে কলোনিয়ালিজম। এবং যে দেশ পরাধীন করে রাখছে তারা হচ্ছে কলোনাইজার, এবং যারা পরাধীন হয়ে থাকছে তারা হচ্ছে কলোনাইজড, এবং সেই দেশটা হচ্ছে একটা কলোনি। তার মানে ইন্ডিয়া হচ্ছে ইংল্যান্ডের একটা কলোনি, আর ইংল্যান্ড হচ্ছে কলোনাইজার, বা ইংল্যান্ডের পিপল দে আর অলসো কলোনাইজার, অ্যান্ড ইন্ডিয়ান পিপল দে আর কলোনাইজড। তাহলে তোমরা নিশ্চয়ই কলোনাইজার, কলোনিয়ালিজম এবং কলোনাইজড এই ব্যাপারটা বুঝতে পারলে। তো কলোনিয়ালিজমের মেইন কারণই হচ্ছে ইম্পেরিয়ালিজম। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তারা মনে করত যে তারা হচ্ছে শক্তিশালী। প্রাচীন যুগে যেমন একটা রাজা অন্য রাজাকে আক্রমণ করত, অন্য রাজ্যকে আক্রমণ করত, ঠিক সেই রকমই এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তারা অবশ্যই তারা খুব শক্তিশালী ছিল, তাই সেই শক্তির বলে তারা অন্য অন্য ছোট ছোট দেশগুলোকে আক্রমণ করত এবং সেগুলোকে পরাধীন করে রাখত। এটাই হচ্ছে ইম্পেরিয়ালিজম। Now let us learn about postcolonialism. The word postcolonialism has two parts in it. এই শব্দটার দুটো অংশ আছে, পোস্ট যেটার মানে হচ্ছে পরবর্তী, এবং কলোনিয়ালিজম যেটা আমি একটু আগে বোঝালাম তোমাদেরকে। সো postcolonialism obviously refers to the aftermath of colonialism. কলোনিয়ালিজমের পরে যেটা ঘটছে সেটাই হচ্ছে postcolonialism. কিন্তু postcolonialism theory actually studies the effects of colonialism. কলোনিয়ালিজমের যে ফলাফল সেটা নিয়েই postcolonialism আলোচনা করে। কি ফলাফল বলতে আমরা কি বুঝছি? ধরো যখন একটা দেশ অন্য একটা দেশকে আক্রমণ করছে, তখন সেই দেশটা তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ, কালচার, ট্রেডিশন এই সমস্তটাই তাদের কলোনাইজড কান্ট্রির উপরে, কলোনাইজড পিপলদের উপরে চাপিয়ে দিচ্ছে, এবং সেটা স্বাধীনতার পরবর্তী সময়েও সেই চাপিয়ে দেওয়া ব্যাপারটা থেকেই যাচ্ছে। সেই ইফেক্টস থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। স্বাধীনতার পরেও কিন্তু কলোনিয়ালিজম চলতে থাকছে ইন ভেরিয়াস ফর্মস লাইক গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্নাইজেশন। এখন মডার্নাইজেশন বলতে আমরা বুঝি ওয়েস্টার্ন আউটফিট পরা, ওয়েস্টার্ন পিপলদেরকে ফলো করা, এটাই হচ্ছে মডার্নাইজেশন। দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ কলোনাইজেশন। তার মানে এখনও আমরা কলোনাইজড হয়ে আছি। Postcolonialism actually focuses on these kind of things. Now let us talk about the major writers of postcolonial criticism or postcolonial theory. The first name is obviously of Frantz Fanon. He was a French psychiatrist. তিনি মূলত দুটো বই লিখেছেন, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক পাবলিশড ইন 1952 and The Wretched of the Earth published in 1961. এই দুটো বইয়ে ইফেক্টস অফ কলোনিয়ালিজম নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে কলোনিয়ালিজমের ফলে ব্ল্যাক পিপলরা নিজেদেরকে ইনফেরিয়ার মনে করতে শুরু করে, এবং তাদের যে হোয়াইট মাস্টার্স বা হোয়াইট কলোনাইজার তাদেরকে মনে করে সুপিরিয়ার। তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের কালচার, তাদের ট্র্যাডিশন, তাদের ওয়ে অফ লাইফ, সেজন্য তারা নিজেদের কালচারকে ডিভ্যালু করতে শুরু করে এবং তারা
হোয়াইট পিপলদেরকে কপি করার চেষ্টা করে। সেজন্য তার বইয়ের নাম হচ্ছে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। তার মানে দে আর ব্ল্যাক, দেয়ার স্কিন ইজ ব্ল্যাক, বাট দে আর ট্রাইং টু পুট আ হোয়াইট মাস্ক। তারা হোয়াইট পিপলদের মতো হওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটাও সম্ভব না। তো সেই জন্য তাদের মধ্যে একটা ট্রমাটিক সিচুয়েশন তৈরি হচ্ছে। ফ্রান্স ফ্যাননের আনাদার কনসেপ্ট ডিকলোনাইজেশন, কিভাবে কলোনাইজেশন এন্ড করা যাবে, তার জন্য তিনি বলেছেন যে কলোনাইজেশনে যেমন প্রচুর ভায়োলেন্স ইনভলভ ছিল, সো ডিকলোনাইজেশনও কিন্তু অনেক ভায়োলেন্স দরকার। ফ্রান্স ফ্যানন রেসিজম নিয়েও বলেছেন। তার মানে তিনি বলেছেন যে কলোনিয়ালিজমের সঙ্গে রেসিজম রিলেটেড। হোয়াইট ম্যান অলওয়েজ regards the black man as inferior and abuses them racially. এটাও ফ্রান্স ফ্যানন তার এই বইয়ে তিনি এগুলো নিয়ে আলোচনা করেছেন। নেক্সট উইল টক অ্যাবাউট এডওয়ার্ড সাইদ। এডওয়ার্ড সাইদস মোস্ট ইম্পর্ট্যান্ট বুক ইজ ওরিয়েন্টালিজম। এই বইয়ে তিনি দেখিয়েছেন কিভাবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইস্টকে প্রেজেন্ট করে। এন্ড ইস্ট বলতে তিনি এশিয়া এবং আরব কান্ট্রিগুলোকে বলেছেন। তো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইস্টকে সবসময় একটা স্টিরিওটিপিক্যাল ওয়েতে প্রেজেন্ট করে। তাদেরকে দেখায় যে ইস্ট ইজ কাইন্ড অফ থ্রেটেনিং, এক্সোটিক, অ্যান্ড ইট ইজ নট লাইক দ্য ওয়েস্ট। ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়েস্ট। ওয়েস্টের থেকে সম্পূর্ণ আলাদা ইস্ট। ইস্ট হচ্ছে এক্সোটিক, রোম্যান্টিক এবং অফেন থ্রেটেনিং। এইভাবে তিনি দেখিয়েছেন। এডওয়ার্ড সাইদের একটা কনসেপ্ট হচ্ছে দ্য আদার। আদারের মানে হচ্ছে যে এডওয়ার্ড সাইদের মতে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ইউরোপিয়ান পিপল, দে থিঙ্ক দ্যাট দে আর দ্য ডেভেলপড পিপল, দে আর সিভিলাইজড পিপল, অ্যান্ড দ্য পিপল ফ্রম এশিয়া অ্যান্ড আরব ওয়ার্ল্ড, দে আর আন্ডারডেভেলপড, they are uncivilized, so they are other. They regard them as other. So there is this detachment, this distance between the east and west, or the orient and occident. Orient means east and occident means the west. So this is the main concept of Edward Said. There is another important book by him, that name is Culture and Imperialism. এই বইয়েও তিনি পোস্ট কলোনিয়ালিজম নিয়ে আলোচনা করেছেন। দ্য নেক্সট পোস্ট কলোনিয়াল ক্রিটিক ইজ হোমি ভাভা। হোমি ভাভা ইজ অ্যান ইন্ডিয়ান পোস্ট কলোনিয়াল ক্রিটিক, অ্যান্ড দ্য নেম অফ হিজ বুক ইজ দ্য লোকেশন অফ কালচার। এই লোকেশন অফ কালচার বইটাতে তিনি বেশ কয়েকটি পোস্ট কলোনিয়াল ইস্যু নিয়ে কথা বলেছেন। হোমি ভাবার যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে হাইব্রিডিজম বা হাইব্রিডিটি। এখন হোয়াট ইজ হাইব্রিডিটি? হাইব্রিডিটি হচ্ছে, তিনি এভাবে এক্সপ্লেন করেছেন হাইব্রিডিটিকে, যে যখন একটা দেশ অন্য একটা দেশকে শাসন করে, তখন সেই কলোনাইজড পিপল তারা কলোনাইজারকে কপি করার চেষ্টা করে, মিমিক করার চেষ্টা করে, কিন্তু সেই কপি করাটা পুরোপুরি হয়ে ওঠে না। পুরোপুরি তারা হোয়াইট পিপল বা কলোনিয়াল মাস্টারদের মতো হতে পারবে না কখনোই। তো তাদের অবস্থান হয়ে যায় মাঝখানে। তারা নিজেদের যে কালচার, ল্যাঙ্গুয়েজ, ট্র্যাডিশন সেগুলোকে বিসর্জন দিয়ে তাদের কলোনিয়াল মাস্টার্সের ল্যাঙ্গুয়েজ, কালচার এবং ট্র্যাডিশন এগুলোকে কপি করার চেষ্টা করে, কিন্তু সেটাও তারা পুরোপুরি করতে পারে না। তাদের অবস্থান হয়ে যায় মাঝখানে। এই মাঝখানের যে অবস্থান, এটাকেই বলছে হাইব্রিডিটি বা হাইব্রিডিজম। মানে একটা মিশ্র কালচারের সৃষ্টি হয়, সেটা না পুরোপুরি নেটিভ কালচার, না পুরোপুরি ওয়েস্টার্ন কালচার, কোনোটাই হচ্ছে না, মাঝখানের একটা কালচারের সৃষ্টি হচ্ছে। সেই মাঝখানের কালচারটাকেই বলছে হাইব্রিড কালচার বা হাইব্রিডিটি। তাদের যে অবস্থান, তাদের যে আইডেন্টিটি, সেটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। মানে তাদের আইডেন্টিটিটা পরিষ্কার না। তারা নেটিভ পিপল না, তারা কলোনিয়াল মাস্টার্সদের মতো হয়ে গেছে, এই ব্যাপারটা কখনোই ক্লিয়ার হয় না। তার জন্য তাদের যে আইডেন্টিটি, দ্যাট ইজ কল্ড অ্যাম্বিভ্যালেন্স। সো দিস হাইব্রিডিটি অ্যান্ড অ্যাম্বিভ্যালেন্স
are the main concept of Homi Bhabha. Next critic is Gayatri Chakraborty Spivak. Her name is related to subaltern studies, and the important book of her is Can the Subaltern Speak, in which she talked about the voice of the subaltern. Subaltern কথার অর্থ হচ্ছে নিম্ন বর্গের মানুষ, যারা সমাজের নিচু স্তরের মানুষ তাদেরকে বলা হচ্ছে সাবঅল্টার্ন। এখানে যারা কলোনাইজ তারা প্রত্যেকেই সাবঅল্টার্ন। এই বইটার মাধ্যমে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বলতে চেয়েছেন যে সাবঅল্টার্নরা কখনোই তাদের কথা বলতে পারে না, তাদের কোনো ভয়েস নেই, তারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না, আর রাদার এক্সপ্রেস করতে দেওয়া হয় না। ওয়েস্টার্ন পিপল যখন কোনো কিছু রিসার্চ করে বা কোনো কিছু নিয়ে তারা স্টাডি করে, তখন কিন্তু সেই সাবঅল্টার্নদের, মানে যাদেরকে নিয়ে স্টাডি করছে তাদের ভয়েস নেওয়া হয় না, তাদের কথাকে গুরুত্ব দেওয়া হয় না, তারা নিজেরাই নিজেদের মতো করে কোনো কিছু এক্সপ্লেন করে দেয়। এবং এই ব্যাপারটা বলতে গিয়ে তিনি সতীদাহ প্রথার উদাহরণ দিয়েছেন, যে সতীদাহ প্রথা যখন চলছিল শুধুমাত্র ওয়েস্টার্ন পিপলরা তারা নিজেদের মতো করে সব কিছু এক্সপ্লেন করে। সো এটাই হচ্ছে তার এই বইয়ের মূল বক্তব্য, ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক। এবং এখানে তিনি বলতে চাইছেন যে সাবঅল্টার্ন ক্যান নট স্পিক or they are not allowed to speak. So other writers of post-colonialism includes Partho Chatterjee, Ranojit Guho, Sudipa Koviraj. They are mainly the writers of subaltern studies. So these are the main writers of post-colonialism, and I have explained their main points. Now let us move to discuss the main features of post-colonial theory. Post-colonial theory কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে বা কি পয়েন্টসগুলো কি কি। দ্য ফার্স্ট পয়েন্ট অবভিয়াসলি হাইব্রিডিটি বা হাইব্রিডিজম, যেটা আমি হোমি ভাবা বলতে গিয়ে বলেছি যে হাইব্রিডিটি হচ্ছে একটা মিশ্র অবস্থান, কলোনাইজড এবং কলোনাইজারদের মাঝামাঝি অবস্থান। যখন কলোনাইজড চেষ্টা করে তার কলোনিয়াল মাস্টারকে কপি করার, তখন তাদের মধ্যে একটা মিশ্র কালচারের জন্ম হয়। সে নিজের নেটিভ কান্ট্রিকে বা নেটিভ কালচারকে, ল্যাঙ্গুয়েজকে, ওয়ে অফ লাইফ সবগুলোকেই কিন্তু পুরোপুরি ভুলে যায় না, আবার সেই কলোনিয়াল মাস্টার্সদের কালচারটাকে পুরোপুরি আপন করে নিতে পারে না বা পুরোপুরি কপি করতে পারে না। তার মধ্যে তার ফলে তাদের একটা মিশ্র আইডেন্টিটি তৈরি হয়, সেটাই হচ্ছে হাইব্রিডিজম। দ্য নেক্সট টার্ম ইজ অ্যাম্বিভ্যালেন্স, হুইচ ইজ অলসো রিলেটেড টু hybridity. Next is diaspora, which is very important in post-colonial studies. So what is diaspora? Diaspora হচ্ছে যখন কোনো colonized people তারা colonizerদের দেশে চলে যায় এবং সেখানে গিয়ে বসবাস করতে শুরু করে। মানে ইন্ডিয়া হচ্ছে একটা colonized country, সেই কান্ট্রি থেকে যদি কেউ ইংল্যান্ডে চলে যায় বা আমেরিকায় যায়, সেখানে গিয়ে থাকতে শুরু করে, তখন সেটাকে বলে ডায়াসপোরা। ডায়াসপোরার মূল বৈশিষ্ট্য হচ্ছে দে অলওয়েজ ফিল নস্টালজিক অ্যাবাউট দেয়ার নেটিভ কান্ট্রি অ্যান্ড অলসো দ্য কান্ট্রি অফ দ্য কলোনাইজার, ইট ক্যানট অ্যাকসেপ্ট দেম। মানে তারা কলোনাইজারদের দেশের সঙ্গে বা মানুষের সঙ্গে পুরোপুরি মিশে যেতে পারে না, আবার সবসময় তারা নিজের নেটিভ কান্ট্রির জন্য নস্টালজিক ফিল করে। এটাই হচ্ছে ডায়াসপোরা। নেক্সট ইজ মেটা ন্যারেটিভ। মেটা ন্যারেটিভ কথার অর্থ হচ্ছে গ্র্যান্ড ন্যারেটিভ বা এমন একটা ন্যারেটিভ যেটা সবাই সত্য বলে মেনে নিয়েছে। যেমন কোনো ধর্মগ্রন্থ, সেগুলোকে আমরা মেটা ন্যারেটিভের পার্ট বলতে পারি। সো এখানে পোস্ট কলোনিয়াল কনটেক্সটে মেটা ন্যারেটিভ বলতে বোঝাচ্ছে ওয়েস্টার্ন পিপল দে প্রেজেন্ট আ পিকচার অফ দ্য ইস্ট দ্যাট ইজ কল্ড মেটা ন্যারেটিভ, and they always present themselves as superior than the East. So it is the duty of the West to educate these uncivilized people বা the people of the East. যেহেতু ইস্টার্ন পিপল বা আফ্রিকান পিপল তারা হচ্ছে আনএডুকেটেড, আনসিভিলাইজড, সো ইট ইজ দেয়ার ডিউটি, দেয়ার বার্ডেন টু ব্রিং দেম ইনটু দ্য লাইট অফ সিভিলাইজেশন। সভ্যতার আলোয় নিয়ে আসাটা তাদের যেন কর্তব্য। এইরকম একটা ন্যারেটিভ, এইরকম একটা কথা কিন্তু
তারা প্রচার করেছে সেইটাই হচ্ছে গ্র্যান্ড ন্যারেটিভ বা মেটা ন্যারেটিভ। এখন পোস্ট কলোনিয়ালিজম চেষ্টা করে মেটা ন্যারেটিভকে ভেঙে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে। অ্যান্ড অ্যানাদার টার্ম রিলেটেড টু পোস্ট কলোনিয়ালিজম ইজ মিমিক্রি বা কপি। দ্য পোস্ট colonial masters, they convince the colonized people that their culture is superior, so the colonized people try to copy that culture. এই কপি করাটাই হচ্ছে মিমিক্রি করা। এখান থেকে হাইব্রিডিটি আসছে, এখান থেকে অ্যাম্বিভ্যালেন্স আসছে। দিস ইজ অল অ্যাবাউট পোস্ট কলোনিয়ালিজম। এই গেল তোমাদের পোস্ট কলোনিয়াল থিওরি, যেখানে আমি বেশ কয়েকটি পোস্ট কলোনিয়াল ক্রিটিক্সদের কথা বললাম, যেমন ফ্রান্স ফ্যানন, এডওয়ার্ড সাইদ, হোমি ভাবা, গায়ত্রী চক্রবর্তী স্পেভক, and also I talked about some of the major concepts of post-colonialism like hybridism, ambivalence, mimicry, meta-narrative, etc. Now, what is post-colonial literature? এইগুলো হচ্ছে post-colonial literature, কিন্তু এগুলো হচ্ছে ক্রিটিক্যাল রাইটিং, এবং আরও কিছু রাইটিংস আছে যেগুলো ক্রিয়েটিভ রাইটিং, যেমন নভেল, শর্ট স্টোরি, পোয়েমস। সো পোস্ট কলোনিয়াল লিটারেচার ইজ অ্যাকচুয়ালি দ্য লিটারেচার্স বাই দ্য রাইটার্স হু ওয়ার ওয়ান্স কলোনাইজড। কলোনাইজড পিপলদের লিটারেচারই হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার। লেট আস নো দ্য মেজর রাইটার্স of post-colonial literature. Chinua Achebe, then there is Derek Walcott, Pablo Neruda, Salman Rushdie, Jean Rice, another writer is Gabriel Garcia Marquez. So these are major post-colonial writers, and there are many writers wrote about post-colonialism. So what are the features? Now let us know the features of post-colonial literature. এই সমস্ত লিটারেচারগুলোতে আমরা কি কি ফিচার্স দেখতে পাই, কি কি কমন থিম আমরা দেখতে পাই। ফার্স্ট থিম ইজ ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি এই সমস্ত পোস্ট কলোনিয়াল লিটারেচারগুলো ট্রাইজ টু মডিফাই দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি কলোনাইজার। এটাকে আমি ইন্ডিয়ান কনটেক্সটে এক্সপ্লেন করছি। ধরো কেউ একটা ইন্ডিয়ান রাইটার, সে ইংলিশে লিখছে, কিন্তু তার যে ইংলিশ, সেই ইংলিশটা কিন্তু ইংল্যান্ডের ইংলিশ থেকে অনেকটাই আলাদা। তার মধ্যে অনেক ইন্ডিয়ান ওয়ার্ডস থাকে, ইন্ডিয়ান নেস থাকে। সে তার নভেলের মাধ্যমে বা সেই রাইটিংয়ের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে মডিফাই করে দিচ্ছে। এটা পোস্ট কলোনিয়াল লিটারেচারের একটি অন্যতম বৈশিষ্ট্য, দ্য অ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ। Next feature of post-colonial literature is rewriting history. Post-colonial writers চেষ্টা করে তাদের লেখার মাধ্যমে তাদের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে পুনরায় লেখা। তার কারণ the colonizer, they have wrote a different history than the original history. একটা বিকৃত হিস্ট্রি কলোনিয়াল মাস্টার্সটা তৈরি করে। এখন পোস্ট কলোনিয়াল লিটারেচার চেষ্টা করে সেই বিকৃত হিস্ট্রিটাকে পাল্টে দিয়ে তাদের যে অরিজিনাল হিস্ট্রি, সেই হিস্ট্রিটাকে লেখা। তার মানে তারা সেই কলোনিয়াল মাস্টার্সদের অধীনে যাওয়ার আগে বা পরাধীন হওয়ার আগে তাদের কি হিস্ট্রি ছিল, সেইটাকে পুনরুদ্ধার করা এই পোস্ট কলোনিয়াল লিটারেচারের একটি অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট ইজ কলোনিয়াল ভায়োলেন্স। কলোনিয়ালিজম involves a lot of violence. অনেক ভায়োলেন্স ঘটে, অনেক মারামারি, হানাহানি, খুনোখুনি। এই ব্যাপারটা কিন্তু কলোনিয়ালিজমের সঙ্গে যুক্ত। আমরা জানি, আমরা ইন্ডিয়ানসরা এই ব্যাপারটার সঙ্গে খুবই ফ্যামিলিয়ার। যেমন ধরো একটা কথা বলি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেখানে হাজার হাজার মানুষকে, একদম ইনোসেন্ট মানুষ, গুলি করে মেরে দেওয়া হয়। সো এইরকম ভায়োলেন্সের গল্প কিন্তু অনেক আছে, এবং শুধু এটা ইন্ডিয়ার গল্প না, প্রত্যেকটা কলোনিতেই এই কলোনাইজাররা এরকম অত্যাচার চালায়। সো পোস্ট কলোনিয়াল লিটারেচার এই ধরনের ভায়োলেন্সের কথা বলে। কি কি ভায়োলেন্স কলোনাইজাররা কলোনাইজদের উপরে করেছে সেটা নিয়ে তারা ডিসকাস করে। আদার ইম্পর্টেন্ট ফিচার ইজ
স্ট্রাগলস অফ ডিকলোনাইজেশন। ডিকলোনাইজেশন মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স বলতে পারে, বা এন্ডিং অফ কলোনিয়ালিজম, সেটাই হচ্ছে ডিকলোনাইজেশন। সো দিস এন্ডিং ইজ নট ভেরি সিম্পল, ইন্ডিপেন্ডেন্স ইজ নট ভেরি সিম্পল, ইট রিকোয়ার্স আ গ্রেট স্ট্রাগল। সেই স্ট্রাগলের কথা কিন্তু আমরা পোস্ট কলোনিয়াল লিটারেচারে দেখতে পাই। অ্যানাদার ফিচার ইজ চ্যালেঞ্জিং স্টিরিওটাইপস। কলোনাইজার মাস্টাররা এই কলোনাইজদেরকে নিয়ে অনেক স্টিরিওটিপিক্যাল ইমেজ ক্রিয়েট করে। এখন পোস্ট কলোনিয়াল লিটারেচার সেই স্টিরিওটিপিক্যাল ইমেজগুলোকে ব্রেক করার চেষ্টা করে। অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ পোস্ট কলোনিয়াল লিটারেচার ইজ নেশন অ্যান্ড নেশনহুড। দ্যাট মিনস এই পোস্ট কলোনিয়াল রাইটাররা তারা অনেক সময় তাদের লেখার মাধ্যমে দেশাত্মবোধ জাগিয়ে তোলার চেষ্টা করে, প্যাট্রিয়টিজম জাগিয়ে তোলার চেষ্টা করে। তারা নিজের দেশের প্রতি ভালোবাসা, নিজের কালচারের প্রতি ভালোবাসা, নিজের ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসা, এই ব্যাপারটা জাগানোর চেষ্টা করে। সো এইগুলো হলো পোস্ট কলোনিয়াল লিটারেচারের মেইন ফিচার্স। এখন আমরা যখন পরবর্তীতে পোস্ট কলোনিয়াল লিটারেচারের টেক্সটগুলোকে পড়বো, তখন সেগুলোর ফিচার্স এবং সেগুলো সম্পর্কে আরও বিশদে আমরা জানবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।